ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য তোমাদেরই ডিমান্ডে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, সেটা বায়োলজির ম্যারাথন ক্লাস। আজকে আমরা বায়োলজি টোটাল আলোচনা করব, ঠিক আছে? টোটাল ডিসকাশন করব এবং টোটাল রিভিশন হবে আজকে তোমাদের। ক্লিয়ার? চলো শুরু করছি। কয়েকটা প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নের মধ্যে তোমাদের আমি ইন ডিটেল আলোচনা করব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল, পিএসসি এসএসসি সমস্ত কিছুই কিন্তু আমি ঘেটেছি, দিয়ে তোমাদের জন্য কিন্তু এনেছি যে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো যেহেতু তোমাদের খুব কাছে মিসলেনিয়াস এক্সাম আছে, ক্লার্কশিপ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, প্রত্যেকটার জন্যই কিন্তু এটা ফ্রুটফুল হবে। ঠিক আছে, চলো শুরু করছি। বলছে নিম্নলিখিত গুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ফল পাকাতে আর একটা হচ্ছে ফুল ফোটাতে। ফল পাকাতে মনে রাখবে ইথিলিন ব্যবহার করা হয়। তাহলে স্যার ফুল ফোটাতে কি হবে? ফুল ফোটাতে মনে রাখবে ফুল ফোটাতে হবে ফ্লোরিজেন। ঠিক আছে, ফ্লোরিজেন মনে রাখা খুবই সহজ। ফুল থেকে ফ্লোরিজেন, ফুল থেকে ফ্লোরিজেন। ক্লিয়ার? চলো এবারে দেখো ইথিলিন সম্বন্ধে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। ঠিক আছে, ইথিলিন কি? সরলতম অ্যালকেন, সরি অ্যালকিন, সরলতম অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন, সরলতম অ্যালকিন। আচ্ছা মনে রাখবে ইথিলিন হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, ইথিলিনের sp2 হাইব্রিডাইজেশন আছে। এবারে sp2 sp3 কি হাইব্রিডাইজেশন আমি পরে তোমাদের পড়াবো। মিথেন যেটা জানতে হবে, ঠিক আছে, মিথেন হচ্ছে CH4, তাই তো, CH4। এবারে দেখো মিথেন মনে রাখবে সরলতম, সরলতম অ্যালকেন। ঠিক আছে, সরলতম অ্যালকেন। মিথেন কোথায় থাকে স্যার? মিথেন থাকে সিএনজি গ্যাসে, তাই তো। প্রশ্ন হয় যে সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি, তখন মনে রাখবে মিথেন। এটা কিন্তু এক্সামে আসা প্রশ্ন প্রত্যেকটা, যেগুলো আমি বলছি। ঠিক আছে, এবং মিথেনের হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, sp3 হাইব্রিডাইজেশন মিথেন। আর একটা জিনিস জানতে হবে মিথেন থেকে, যে মিথেন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, একে কিন্তু মার্স গ্যাস বলা হয়। কি গ্যাস বলা হয়? মার্স গ্যাস। তাহলে প্রশ্ন হবে মার্স গ্যাস কাকে বলে স্যার? তাহলে কি হবে? মিথেনকে বলে মার্স গ্যাস, অথবা কি বলা হয়? আলেয়া বলা হয়, আলেয়া বলা হয়। এই কিন্তু ভূতের আলো সৃষ্টি করে। ঠিক আছে, যত পচা গলা মানে জায়গা আছে সেখানে কিন্তু এই মিথেন গ্যাসটা উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন, কিডনির পরিস্রাবন ইউনিটকে বলে কি? নেফ্রন। ঠিক আছে, নেফ্রন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। স্যার নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে কিডনি বা বৃক্কের গঠনগত কার্যগত একক। ঠিক আছে, তাহলে গঠনগত, গঠনগত ও কার্যগত, কার্যগত একক আর না কিডনি, কিডনি। ঠিক আছে, কিডনির, ঠিক আছে, কিডনির গঠনগত কার্যগত একক কি? সেটা হচ্ছে নেফ্রন। আর নিউরন কি? নিউরন মনে রাখবে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, স্নায়ুতন্ত্রের, তন্ত্রের গঠনগত ও কার্যগত একক। জিনিস মনে রাখবে, নিউরন কিন্তু বিভাজিত হয় না। ঠিক আছে, বিভাজিত হয় না, বিভাজিত হয় না। ঠিক আছে, কেন বিভাজিত হয় না? কারণ এর মধ্যে কি থাকে না? সেন্ট্রোজোম থাকে না। ঠিক আছে, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম থাকে না, এই জন্য কিন্তু এটা বিভাজিত হয় না। আর একটা জিনিস মনে রাখবে, যদি প্রশ্ন হয় যে দীর্ঘতম প্রাণীকোষ কি, মনে রাখবে লংগেস্ট, লংগেস্ট সেল ইন হিউম্যান বডি। ঠিক আছে, হিউম্যান বডি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই নিউরন হচ্ছে লংগেস্ট সেল। ঠিক আছে, দীর্ঘতম কোষ, দীর্ঘতম কোষ, দীর্ঘতম। তাহলে এই পয়েন্টগুলো তোমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, চলো নেক্সট কি দেখি। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। তাহলে নাইট্রোজেন শোষণ করে কি আকারে?
দেখবে নাইট্রেট এবং নাইট্রাইট আকারে শোষণ করে, নাইট্রেট এবং নাইট্রাইট আকারে। এবার তোমাদের আমি বলি, দেখো একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, প্রশ্ন পড়ে যে নাইট্রোজেন স্থিতিকারী একটা মিথজীবী ব্যাকটেরিয়া বলো, খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, N2 স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া, পরীক্ষায় আসে মিথজীবী ব্যাকটেরিয়া, মনে রাখবে রাইজোবিয়াম, রাইজোবিয়াম ইম্পর্টেন্ট, রাইজোবিয়াম, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা দেখো এই যে প্রোটিন, প্রোটিনের সরলতম রূপ কি স্যার? সরলতম রূপ, এর সরলতম রূপ মনে রাখবে কি না অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড এই প্রোটিনের কিন্তু সরলতম রূপ। ক্লিয়ার? চলো ইউরিয়াটা দেখি। ইউরিয়া কে আবিষ্কার করেছিল? পরীক্ষায় আসে, মনে রাখবে ফ্রেডরিক ওলার, ঠিক আছে, আমি জাস্ট ইংলিশ নামটা লিখে দিচ্ছি, ফ্রেডরিক ওলার কিন্তু এই আবিষ্কার করেছিল কি ইউরিয়া। আর একটা মনে রাখবে কথা, যে ইউরিয়া, ইউরিয়া মনে রাখবে যে প্রথম প্রথম জৈব যৌগ, প্রথম জৈব জৈব যৌগ, ঠিক আছে, ফার্স্ট জৈব যৌগ কি, সেটা হচ্ছে ইউরিয়া। মনে রাখবে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, এক্সামে আসে যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, মনে রাখবে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে, ঠিক আছে, যকৃতে ইউরিয়া কিন্তু উৎপন্ন হয়। ভুলেও কিডনি করবে না, কিডনিতে মূত্র মানে ইউরিন উৎপন্ন হয়, ঠিক আছে, বা ইউরিন তৈরি হয় আর কি সেখানে, ঠিক আছে, কিন্তু এই যে যকৃতে, যকৃতে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম পড়ে নেবে ভালো করে। কি বললাম? ওলার, ওলার কিন্তু আবিষ্কার করেছিল, ফ্রেডরিক ওলার, ঠিক আছে। চলো এরপরে কোশ্চেন কি দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মনে রাখবে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তো এই জায়গাটায় অনেকে ভুল করে বসে 31 জোড়া মাথায় কিন্তু ঢুকিয়ে নাও, 31টি নয়, ঠিক আছে, যদি বলে কটি তাহলে হচ্ছে 62টি। কোশ্চেন যারা সেট করে এরকম দিয়ে দিবে তোমাকে 31টি অপশন দিবে আবার 31 জোড়া দিবে, তখন কিন্তু তুমি সাবধান থাকবে যে 31 জোড়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ, ঠিক আছে। আর যদি বলছে ক্রেনিয়াল নার্ভ কত, করোটিক স্নায়ু কত, করোটিক স্নায়ু মনে রাখবে 12 জোড়া, ঠিক আছে, করোটিক স্নায়ু, স্নায়ু কত জোড়া? 12 জোড়া, ঠিক আছে, এটিকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম একদম ভালো করে এটা দেখে নেবে। চলো এরপরে দেখি কি আছে কোশ্চেন। বলছে মানুষের পাচন তন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? আমরা বলতো খাদ্য আমাদের ডাইজেশনটা কোথায় স্টার্ট হয়? আমাদের মুখে, তাই তো। প্রশ্ন পড়ে যে আমাদের খাদ্য কোথায় ডাইজেশন শুরু হয়? মনে রাখবে আমাদের খাদ্যের ডাইজেশন শুরু হয় আমাদের মুখের মধ্যে। তাহলে মুখের মধ্যে আমাদের কি আছে? টায়ালিন আছে, মল্টেজ আছে, অ্যামাইলেজ আছে, তাহলে মনে রাখবে অ্যামাইলেজ, ঠিক আছে, তাহলে অ্যামাইলেজ। ক্লিয়ার? প্রশ্ন বারবার বলছি, এই প্রশ্নটা হয় যে আমাদের ডাইজেশন, ডাইজেশন স্টার্ট কোথায় হয়? ডাইজেশন শুরু হয় কোথায়? আমাদের মুখ গহ্বরে, ঠিক আছে, বা মুখ গহ্বরে, গহ্বরে কিন্তু ডাইজেশন স্টার্ট হয়। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এটা কিন্তু পড়ে নেবে। এরপরে যাও দেখি কোশ্চেন কি আছে। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটির নাম কি? তাই তো। তাহলে মনে রাখবে যে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটা রাসায়নিক নাম। কার রাসায়নিক নাম? অক্সিনের, ঠিক আছে, অক্সিনের রাসায়নিক নাম কি হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
ঠিক আছে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিজেনের রাসায়নিক নাম। স্যার অক্সিজেন কি কি সাহায্য করে? অক্সিজেন হেল্প করে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন। আর কি করে? মনে রাখবে গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এই যে বৃদ্ধিতে সাহায্য করে। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে। তাহলে অক্সিজেন কি বললাম? ট্রপিক চলন। আরেকটা মনে রাখবে পার্থেনোকার্পিতে, পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি যেটা বীজহীন ফল উৎপন্নতেও সাহায্য করে কে? এই অক্সিন হরমোন। অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইন সবই কিন্তু উদ্ভিদ হরমোন। ক্লিয়ার? উদ্ভিদ হরমোন। দেখো এবারে আমি তোমাদের একটা কথা বলি, তো এই জায়গাটা থেকে দেখো তিনটা হরমোন থেকে খুব পরীক্ষা আসে। কি? অক্সিন বললাম, আর একটা জিব্বারেলিন। জিব্বারেলিন, দেখো যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমাদের কিন্তু মাস্ট পড়তে হবে। জিব্বারেলিন কি করে? মনে রাখবে বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে, ঠিক আছে, মানে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। অঙ্কুরোদ্গম, তাহলে অঙ্কুরোদ্গম হেল্প করছে কে? সেটা তোমার জিব্বারেলিন, ঠিক আছে। এটাই হচ্ছে বীজের সুপ্ত অবস্থা, বীজের বীজের সুপ্ত অবস্থাকে ভাঙে, ঠিক আছে। যে সুপ্ত অবস্থাকে ভেঙে দেয়, ঠিক আছে, মানে ডরমেন্সিকে ভেঙে দেয়, দিয়ে কি করে না অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে জিব্বারেলিন পয়েন্ট মনে রাখবে, জিব্বারেলিন থেকে। আর জিব্বারেলিনটা পরে যে কোথায় থাকে স্যার জিব্বারেলিন? মনে রাখবে অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়, অঙ্কুরিত ছোলা, এখানে কিন্তু জিব্বারেলিনটা পাওয়া যায়, ঠিক আছে। জিব্বারেলিন হরমোনটা পাওয়া যায় কি? অঙ্কুরিত ছোলাতে। আর একটা কি স্যার? সাইটোকাইনিন, ভেরি ইম্পর্টেন্ট, সাইটোকাইনিন পড়তে হবে। যেগুলো বলবো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাইটোকাইনিন, সাইটোকাইনিন মনে রাখবে কি করে না কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে, কোষ বিভাজন, কোষ বিভাজনে সাহায্য করে। আর কি করে সাইটোকাইনিন? মনে রাখবে বার্ধক্য বিলম্বিত করে, ঠিক আছে, বার্ধক্য, বার্ধক্য বিলম্বিত করে, বার্ধক্য বিলম্বিত করে মানে তোমার মানে কোনো গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধ হতে দেবে না আর কি, ঠিক আছে। ও তোমার এটা কিন্তু হেল্প করে কি? সাইটোকাইনিন। এবার সাইটোকাইনিন স্যার কোথায় পাওয়া যায়? মনে রাখবে নারকেলের জলে পাওয়া যায়, ঠিক আছে। নারকেলের, ডাবের জলে বলতে পারো বা নারকেলের জলেও বলতে পারো, ঠিক আছে, নারকেলের জলে, অথবা কি বলতে পারো ডাবের জলে, একই জিনিস। নারকেল বা ডাবের জলে কিন্তু এই সাইটোকাইনিনটা কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলো তিনটা হরমোন সম্বন্ধে আমাদের পড়ে নিতে হবে। অক্সিন, অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং পার্থেনোকার্পিতে সাহায্য করে। এর রাসায়নিক নাম পড়ে কি না ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এখানে গেল অক্সিন। এরপরে জিব্বারেলিন অঙ্কুরোদ্গমে সাহায্য করে, বীজের সুপ্ত অবস্থাকে ভেঙে দেয়, ঠিক আছে, বীজের সুপ্ত অবস্থা ভাঙনে সাহায্য করে। আর কি করে? কোথায় পাওয়া যায় এটা? না ছোলাতে, অঙ্কুরিত ছোলা, যাকে একটু আগেই বললাম, ঠিক আছে। অঙ্কুরোদ্গমে সাহায্য করবে মানে অঙ্কুরিত ছোলাতেই পাওয়া যাবে। আচ্ছা, সাইটোকাইনিন, সাইটোকাইনিন কি বললাম না কোষ বিভাজনে সাহায্য করে এবং গাছকে কি করে? বার্ধক্য বিলম্বিত করে, মানে তাড়াতাড়ি বৃদ্ধ হতে দেবে না গাছটাকে, ঠিক আছে। আর কোথায় পাওয়া যায়? নারকেল বা ডাবের জলে কিন্তু এটা পাওয়া যায় সাইটোকাইনিনটা। তাহলে এই পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকে দেখে নাও। এর পরের কোশ্চেন কি আছে দেখি। বলছে সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেনের কোথা থেকে আসে? মনে রাখবে মুক্ত অক্সিজেন আসে জল থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা আমি একটু দেখাই, দেখো কার্বন ডাই অক্সাইড এবং কি জল এই দুটো মিশ্রিত হয়। আমি তোমাদের সমতা বিধানটা করে দেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদের বলছি C6H12O6 এটাকে বলা হয় গ্লুকোজ, প্লাস কি তৈরি হয় না অক্সিজেন, মুক্ত অক্সিজেন উৎপন্ন হয়। এবারে কোশ্চেন, স্যার এখানে একটা অক্সিজেন আছে, এখানেও একটা অক্সিজেন আছে, এখানেও একটা অক্সিজেন আছে, মনে রাখবে এর উৎস এই জল, ঠিক আছে, এর উৎস কি জল, এটা মুক্ত অক্সিজেন, তাহলে মুক্ত অক্সিজেনের উৎস কি জল। আর এখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তাহলে তোমার গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন থাকে সে তার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর মুক্ত অক্সিজেন কি বললাম? মুক্ত অক্সিজেনটা কি হবে? জল হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তোমাদের একটু জানতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু এখানে তোমার সূর্যালোক, সূর্যালোক এবং কে হেল্প করে? মনে রাখবে
যে পত্ররন্ধ্র আর কি, ঠিক আছে, ক্লোরোফিল হেল্প করে আর কি, ঠিক আছে, সূর্যালো, ক্লোরোফিল, এই সমস্ত কিছু, এবং কার্বন ডাই অক্সাইড এবং জল, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু সালোক সংশ্লেষ হয়। এবং আমরা সালোক সংশ্লেষ সম্বন্ধে জানি, প্রশ্ন হয় যে সালোক সংশ্লেষ স্যার কোন আলোতে সব থেকে ভালো হয় সালোক সংশ্লেষ? তো মনে রাখবে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয় সাদা আলোতে, কিন্তু তোমাদের এক্সামে সাদা আলো থাকে না, কি থাকবে? লাল আলোতে। তাহলে রেড রেড কালারের মধ্যে কি সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়, ঠিক আছে। তাহলে সালোক সংশ্লেষ সব থেকে কম হয় কোন আলোতে? গাছের পাতার রং কি সবুজ, তাহলে সবুজ কালারে সালোক সংশ্লেষ সব থেকে কম হয়। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের জাস্ট চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় খেয়াল রাখবে, সালোক সংশ্লেষকে কি বলা হয়? উপচিতি বিক্রিয়া, ঠিক আছে, উপচিতি বিক্রিয়া বলা হয়। উপচিতি বিক্রিয়া কেন বলছে? কারণ এর সালোক সংশ্লেষের পরে দেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি পাচ্ছে, তাই এটাকে উপচিতি বিক্রিয়া বলে। তাহলে স্যার অপচিতি বিক্রিয়া কি? যখন দেখো রেচন হয়, তাই তো, রেচনে মনে রাখবে যে দেহের বডির ওয়েটটা কমে যাওয়ার জন্য সেটাকে বলা হয় অপচিতি বিক্রিয়া। তো তোমরা ছোটবেলায় পড়েছে উপচিতি বিক্রিয়া কাকে বলে, অপচিতি বিক্রিয়া কাকে বলে, সেটা তোমরা জানো হয়তো প্রত্যেকেই, ঠিক আছে। তাহলে এইখান থেকে যে পয়েন্টগুলো বললাম, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জায়গাটা দেখে নাও। দেখো আমি সালোক সংশ্লেষ পড়াচ্ছি মানে আমাকে সালোক সংশ্লেষ সম্বন্ধে যে কোশ্চেন গুলো আসছে বারবার, সেগুলো কিন্তু আমাকে পড়তে হবে। ক্লিয়ার? এইভাবেই কিন্তু রেজাল্ট হবে, না হলে কিন্তু এক্সামে পাস করা যাবে না। আর সব থেকে বড় করা তোমাদের হচ্ছে এই যে ক্লাসটা এত একটা লং, মানে কি বলবো, ম্যারাথন ক্লাস হবে, এই ক্লাসের তোমাদের কি বলবো নার্ভকে কন্ট্রোল করে রাখা বা এতক্ষণ ধরে ক্লাসটা করা, এটা হচ্ছে ডিফিকাল্ট, ঠিক আছে। যে করতে পারবে সেই কিন্তু জীবনে সাকসেস পাবে, এটা মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। দেখো তারপরে কি বলছি, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। দেখো ডেঙ্গু, এই যে ডেঙ্গু রোগটা জীবাণু বহন করে কে? এডিস মশা। এবার এডিস মশা সম্বন্ধে কি জানবো স্যার? না, এডিস মশা এটাকে কি বলা হয়? টাইগার মসকিউটো বলা হয়, ঠিক আছে, টাইগার মশা বলা হয়, ঠিক আছে। টাইগার মশা কাকে বলা হয়? মনে রাখবে এডিস মশাকে টাইগার মশা বলা হয়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু। আচ্ছা, এই যে অ্যানোফিলিস মশা কি করে? মনে রাখবে ম্যালেরিয়া রোগ ছড়ায়, ঠিক আছে। ম্যালেরিয়া রোগ ছড়ায় কে? সেটা হচ্ছে তোমার এই অ্যানোফিলিস মশা। কিউলেক্স মশা কি রোগ ছড়ায়? কিউলেক্স মশা মনে রাখবে ফাইলেরিয়া বা গদ রোগ ছড়ায়, ঠিক আছে। ফাইলেরিয়া বা অথবা গদ রোগ ছড়ায়, গদ, অথবা কি মনে রাখবে আরো একটা রোগ ছড়ায়, এনকেফেলাইটিস। এই রোগগুলা কিন্তু প্রত্যেকটাই জানতে হবে। তাহলে এডিস মশা কি ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায়। এডিস মশাকে কি বলা হয়? টাইগার মসকিউটো বলা হয়। অ্যানোফিলিস মশা কি রোগ ছড়ায়? ম্যালেরিয়া রোগ ছড়ায়, ঠিক আছে। কিউলেক্স মশা কি রোগ ছড়ায়? ফাইলেরিয়া বা গদ রোগ ছড়ায় এবং এনকেফেলাইটিস রোগ ছড়ায়। তাহলে এইগুলো কিন্তু তোমার রোগ থেকে, মশার রোগ থেকে কিন্তু এগুলা পরীক্ষায় আসে, পরীক্ষায়, ঠিক আছে। তো এটা ভালো করে দেখে নেবে। দেখো কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং কার্বন মনোক্সাইড, এর মধ্যে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি সর্বাধিক। তাহলে সব থেকে বেশি কোন গ্রিন হাউস গ্যাসটা পাওয়া যায়? মনে রাখবে জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপার, ঠিক আছে। ওয়াটার ভ্যাপার কিন্তু ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে। এবার দেখো গ্রিন হাউস গ্যাস যখন বলছে এই যে গ্রিন হাউস, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখো এই যে গ্রিন হাউস গ্যাস যাতে কমানো যায় তার জন্য একটা প্রোটোকল হয়েছিল, সেটাকে বলা হয় কিয়োটো প্রোটোকল বলা হয়, ঠিক আছে। কিয়োটো প্রোটোকল, ঠিক আছে, কিয়োটো প্রোটোকল। আর কিয়োটো প্রোটোকল বা কার্বন ক্রেডিট কনসেপ্ট, এটা কিন্তু এখান থেকে এসেছিল কত সালে? 1997 সালে। খুব ইম্পর্টেন্ট যে কিয়োটো প্রোটোকল কি জন্য হয়েছিল? মনে রাখবে গ্রিন হাউস গ্যাস কে কমানোর জন্য এই যে কিয়োটো প্রোটোকল হয়েছিল কত সালে? 1997 সালে। খুব ইম্পর্টেন্ট। এরই ঠিক 10 বছর আগে, ঠিক আছে,
এরই ঠিক 10 বছর আগে মন্ট্রিয়ল প্রটোকল হয়েছিল, এটাও পরীক্ষা আসে। মন্ট্রিয়ল প্রটোকল, মন্ট্রিয়ল প্রটোকল কেন হয়েছিল স্যার? না তোমার দেখো মনে রাখবে যে ওজোন লেয়ার ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, তাহলে ওজোন লেয়ার যাতে না ক্ষয়, ঠিক আছে, তার জন্য কিন্তু এই কি হয়েছিল, মন্ট্রিয়ল প্রটোকল হয়েছিল। এর ঠিক 10 বছর আগে 1987 সালে হয়েছিল, ঠিক আছে। কিসের জন্য বললাম? ওজোন লেয়ারকে রক্ষার জন্য, ঠিক আছে, ওজোন ওজোন ঠিক আছে, ওজোন লেয়ার। ওজোন লেয়ার কোথায় থাকে তোমরা প্রত্যেকে জানো, তাই তো? এটা কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি থাকে? এই ওজোন গ্যাস বা ওজোন লেয়ার থাকে, ঠিক আছে। তাহলে এই ওজোন লেয়ারকে কিন্তু রক্ষার জন্য কি হয়েছিল? মন্ট্রিয়ল প্রটোকল হয়েছিল, ঠিক আছে। মন্ট্রিয়ল প্রটোকল হয়েছিল আর কিয়োটো প্রটোকল হয়েছিল গ্রিন হাউস গ্যাসকে রক্ষা করার জন্য। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে, প্রশ্ন হয় যে ওজোন ডে কবে পালন করা হয়, ঠিক আছে, ওজোন ডে কবে পালন করা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো এরপরে কি আছে দেখি। কোশ্চেন বলছে মানব শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত করে, ঠিক আছে। তাহলে ব্লাড কে পিউরিফাই হয় কোথায়? মনে রাখবে কিডনির মধ্যে। বললাম এখানেই ব্লাডটা পিউরিফাই হয়ে এখানেই কিন্তু ইউরিনটা উৎপন্ন হচ্ছে, মূত্র এখানেই কিন্তু উৎপন্ন হয়। তো ফুসফুস থেকে কয়েকটা পয়েন্ট জেনে রাখো। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা বলা হয়, ঠিক আছে। ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়। হার্ট, হার্ট এর আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, ঠিক আছে। পেরিকার্ডিয়াম হার্টের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। খুব ইম্পর্টেন্ট। ফুসফুসের আবরণীকে কি বলে? প্লুরা। হার্টের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। আচ্ছা মনে রাখবে এই যকৃৎ, এই যকৃতের মধ্যে কি বললাম? ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিয়া, ঠিক আছে। কিভাবে উৎপন্ন হয় এটাও পরে অর্নিথিন চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে। অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু এই যকৃতের মধ্যে কি উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। দেখো আমি তোমাদের কিন্তু যখন পড়াবো তখন দেখো যকৃৎ সম্বন্ধে অনেক পয়েন্ট দেখবে। যকৃতের মধ্যে হেপারিন উৎপন্ন হয়, হেপারিন নিঃসরণ হয়, হেপারিন। তাহলে যকৃৎ কিন্তু হেপারিন নিঃসরণ করে। দেখো অনেক পয়েন্ট আছে, বলতে গেলে মানে অনেক কিছুই বলা যাবে, কিন্তু তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো আমি তখন কিন্তু একদম ডিটেলে পড়াবো, ঠিক আছে। এখন আপাতত এই কোশ্চেন গুলা জেনে রাখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, সেগুলো আমি বলছি। মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? তাহলে নাম্বার অফ মাসেল ইন আওয়ার বডি মনে রাখবে 630টি, 630টি, ঠিক আছে। এটা মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো মনে রাখবে 630 কখনো কখনো থাকে, দেখো যখন থাকে 639, ঠিক আছে। তো তোমরা মাথায় খেয়াল রাখবে, যেটা আসবে সেটা দেবে, ঠিক আছে। যেমন এটাই অপশনে এসেছিল 630, তাহলে 630। ক্লিয়ার? আচ্ছা এবার তোমাদের আমি বলে দিই, যদি বলে হাড় কত আছে মানুষের শরীরে, কতগুলি হাড় আছে, হাড় বা বোন, নাম্বার অফ বোন ইন হিউম্যান বডি মনে রাখবে 206টি, ঠিক আছে, 206টি। আচ্ছা দুধে দাঁত বা মিল্ক টিথ পরীক্ষায় পড়ে, ঠিক আছে, মিল্ক টিথ, দুধে দাঁত, মিল্ক টিথ, মিল্ক টিথ বা দুধে দাঁত, দুধে দাঁত মনে রাখবে কটি না 20টি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্ট গুলা বললাম। তাহলে কি নাম্বার অফ বোন বা নাম্বার অফ হাড় কটা? 206টি। দুধে দাঁত কটি? মিল্ক টিথ মনে রাখবে 20টি। এবং হচ্ছে পেশির সংখ্যা কত? পেশির সংখ্যা হচ্ছে 630টি, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাগুলো বললাম প্রত্যেকটাই পড়ে নেবে। এরপরে কোশ্চেন কি আছে দেখি। বলছে শরীরের সব থেকে ছোট পেশির নাম কি? সবচেয়ে ছোট পেশি, সবচেয়ে বড় পেশি, পরে সবচেয়ে ছোট পেশি হচ্ছে স্টেপিডিয়াস পেশি, ঠিক আছে, স্টেপিডিয়াস পেশি। সব থেকে বড় পেশি কি? মনে রাখবে সার্টোরিয়াস, সার্টো, ঠিক আছে, সার্টোরিয়াস পেশি হচ্ছে সব থেকে বড় পেশি, সব থেকে বড় পেশি। সব থেকে লংগেস্ট পেশি কি না? সার্টোরিয়াস পেশি। এবারে স্টেপিডিয়াস পেশিটা কোথায় থাকে? দেখো আমাদের কানের মধ্যে স্টেপিস হাড় থাকে না? প্রশ্ন পড়ে, দেখো আমি বলে দিচ্ছি, বোন হাড় থেকেও পড়ে কিন্তু, ঠিক আছে। একটা কি
সব থেকে বড় এবং সব থেকে ছোট। ঠিক আছে, যদি বলে সব থেকে বড় হাড়ের নাম কি, তখন মনে রাখবে ফিমার। ফিমার ফিমার হচ্ছে সব থেকে বড় হাড়। আর সব থেকে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। স্টেপিস কোথায় থাকে স্যার? কানে থাকে। এই স্টেপিসের এখানেই কিন্তু এই স্টেপিডিয়াস পেশিটা কিন্তু থাকে। ক্লিয়ার? আর এই ফিমারটা কি বললাম? ফিমারটা থাইবোন। ঠিক আছে, থাইবোনে আমাদের যে থাইবোন আছে সেটাকে বলা হয় কি? ফিমার। তো এই ফিমারটা কিন্তু সব থেকে বড়। ঠিক আছে, সব থেকে বড়। আর সব থেকে ছোট হাড়ের নাম কি? সেটা হচ্ছে স্টেপিস। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু ভালো করে পড়ে নেবে। ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, এই পরীক্ষাটির কাজ কি? মনে রাখবে এই পরীক্ষাটা হচ্ছে হৃদস্পন্দন, মানে হৃদয়ের স্পন্দনকে মাপে আর কি। ঠিক আছে, হৃদস্পন্দনকে মাপে কি? সেটা হচ্ছে ইসিজি। ইসিজি এর মাধ্যমে কিন্তু, এই ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের হার্টের স্পন্দনকে কিন্তু মাপা হয়। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে ইইজি এই পরীক্ষাটা কেন করা হয়। ঠিক আছে, এই পরীক্ষাটা কেন করা হয় তোমরা আমাকে জানাবে। ক্লিয়ার? চলো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে দেখি। বলছি জিকা ভাইরাস। জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? দেখো জিকা ভাইরাস এটাও কিন্তু এডিস মশা ছড়ায়। তাহলে মশকি, এটা মশকি বলছে কেন? অ্যাকচুয়াল দেখো, মনে রাখবে কোন মানে যে সমস্ত রোগগুলা হয় না তোমার, অ্যাকচুয়াল স্ত্রী মশা ছড়ায় আর কি। ঠিক আছে, ফিমেল মশা, ওই জন্য মশকিটা এখানে লেখা হয়েছে। তো মনে রাখবে এডিস মশা, এডিস, এডিস মশা। ঠিক আছে, এডিস মশা। এডিস মশাকে একটু আগেই বললাম, একে বলা হয় টাইগার মস্কিউটো বলা হয়। ক্লিয়ার? চলো আচ্ছা একটু দেখে নাও, এই যে পাখি, পাখি, তাহলে পাখি বার্ড সম্বন্ধে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অর্নিথোলজি। অর্নিথোলজি বলে। একজন প্রশ্ন পড়ে যে একজন অর্নিথোলজিস্টের নাম বলো। একজন অর্নিথোলজিস্টের নাম হচ্ছে সেলিম আলী। ঠিক আছে, সেলিম আলী খুব ইম্পর্টেন্ট। সেলিম আলী হচ্ছে একজন অর্নিথোলজিস্ট বা পক্ষী বিশারদ। তাহলে পাখি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলে? অর্নিথোলজি বলে। ক্লিয়ার? যেমন ফলবিদ্যাকে বলা হয় পোমোলজি। পরে পড়াবো আমি তোমাদের। চলো এরপরে কি দেখো, বলছে মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি হলো। দেখো চুল আর নখ এই দুটো জায়গায় মনে রাখবে যে কি থাকে না, কেরাটিন থাকে। কি থাকে? কেরাটিন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। চুল এবং নখে কি থাকে? কেরাটিন থাকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কেরাটিন নামক একটা প্রোটিন, ইট ইজ এ প্রোটিন, এটা একটা প্রোটিন কিন্তু। হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে এটা পড়ে নেবে। পরে দেখো এডস। এডস এর পুরো নাম কি? তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে এডস এর পুরো নাম। এডস রোগটা কেন হয় স্যার? এডস রোগটা এইচআইভি ভাইরাসের জন্য হয়। এইচআইভি ভাইরাস। এইচআইভি একটি আরএনএ ভাইরাস। কি ভাইরাস? ইটস অ্যান আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস এটা। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, এবারে দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এডস যদি কারো হয় তখন কি পরীক্ষা করা হয়? মনে রাখবে এলাইজা টেস্ট করা হয়। ঠিক আছে, এলাইজা, এলাইজা টেস্ট করা হয়। আর কনফার্মেশন টেস্ট কি? সেটা মনে রাখবে ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট। ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট প্রশ্ন পড়েছে, এগুলা কিন্তু পরীক্ষায় এসেছে যে ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট এবং এলাইজা টেস্ট কেন করা হয়? মনে রাখবে এডস, এডস হয়েছে কিনা এই সমস্ত কিছু চেক করার জন্য। এলাইজা হচ্ছে এডস এর টেস্ট, আর এটা হচ্ছে এডস এর কনফার্মেশন টেস্ট। ঠিক আছে, যে এডসটা একদম কনফার্ম হয়েছে কিনা সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং টেস্টের মাধ্যমে কিন্তু জানা যায়। ঠিক আছে, আচ্ছা এডসটা কিন্তু মনে রাখবে কোনো রোগ নয়, এটা তোমার যার হবে তার ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে দিবে। ঠিক আছে, তার কিন্তু ইমিউনিটি সিস্টেমটাকে একবারে নষ্ট করে দিবে। মানে তার যদি জ্বর হয়, জ্বরকে ভালো হতে দেবে না, মানে যাই প্রবলেম তার বডির মধ্যে আসবে সেটাকে একদম সে ঠিক হতে দেবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে এডস রোগ যাদের হয় খুব তাড়াতাড়ি কিন্তু তারা মারা যায়। ঠিক আছে, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা
দেখে নেবে। এরপরে কোশ্চেন কি দেখো, বলছে কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা অস্টিগম্যাটিজম এই সংশোধন করার জন্য মনে রাখবে সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করা হয়। এবার দেখো খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে কয়েকটা আসে। দেখো আমি বলি তোমাদের, দেখো কনকেভ লেন্স, কনকেভ, কনকেভ মানে কিন্তু অবতল, অবতল, অবতল লেন্স কখন ব্যবহার করা হয় মনে রাখবে মাইকেভ, এটা কিন্তু মনে রাখবে তোমরা মাইকেভ, এইটা কিন্তু তোমাদের মনে রাখার ট্রিক্স। তাহলে মায়োপিয়া হলে কনকেভ লেন্স ইউজ করা হবে, ঠিক আছে। মায়োপিয়া যদি রোগ হয় তখন কি লেন্স ইউজ করা হবে, মায়োপিয়া যেটাকে বলা হয় নিকট দৃষ্টি, ঠিক আছে, কাছের জিনিস দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পাবে না এই মায়োপিয়া রোগে। মায়োপিয়া রোগে বলে কোন লেন্স ব্যবহার করে, কনকেভ লেন্স বা অবতল দর্পণ ব্যবহার করে। স্যার কনভেক্স লেন্স কেন ব্যবহার করে, কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স এটা উত্তল, এটা মনে রাখবে হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া এই রোগটা হলে এই কোন লেন্স ব্যবহার করে, হাইপারমেট্রোপিয়া হলে কনভেক্স লেন্স ইউজ করে, ঠিক আছে। আর মনে রাখবে প্রেস বায়োপিয়া যদি রোগ কারো হয় তখন বাইফোকাল লেন্স ব্যবহার করে, বাইফোকাল লেন্স প্রেস বায়োপিয়া, ঠিক আছে। প্রেস বায়োপিয়া যদি রোগ কারো হয় তখন এই বাইফোকাল লেন্স ব্যবহার করে, ক্লিয়ার। তাহলে এই জায়গাগুলো থেকে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, কনকেভ লেন্স কখন ব্যবহার করা হয়, যখন মায়োপিয়া রোগটা হয়। কিভাবে মনে রাখবো স্যার, মাইকেভ, মায়োপিয়া, তাহলে মাইকেভ এবার মনে রাখবে, ঠিক আছে। আর কনভেক্স লেন্সটা হাইপারমেট্রোপিয়া রোগটা যদি হয় তখন কিন্তু ব্যবহার করে, ঠিক আছে। তাহলে কনকেভ, কনভেক্স এটা ক্লিয়ার করে নাও। এবং প্রেস বায়োপিয়া রোগ হলে তখন কি ব্যবহার করা হয়, বাইফোকাল লেন্স। আর অস্টিগম্যাটিজম হলে সিলিন্ড্রিক্যাল লেন্স। এই জায়গা থেকে এই প্রশ্ন পড়বে। আর কি পড়বে স্যার, আর পড়বে মায়োপিয়া রোগ হলে কোন দৃষ্টি প্রবলেম হয়, মনে রাখবে স্যার নিকট কাছের জিনিস দেখতে পাবে, দূরের দেখতে পাবে না। আর হাইপারমেট্রোপিয়া হলে ঠিক তার উল্টো, ক্লিয়ার। তাহলে কিন্তু ভালো করে এটা পড়ে নেবে। এরপরে কি দেখো, অ্যানজিওগ্রাম বলতে কি বোঝায়, তাহলে এটা একটা মনে রাখবে চিকিৎসা জনিত পরীক্ষা, ঠিক আছে, এটা একটা চিকিৎসা জনিত পরীক্ষা। ওই ব্লাড ভেসেলস মানে তোমার শিরা ধমনী এ সমস্ত কিছু টেস্ট করা হয় আর কি, ঠিক আছে। এটা কিন্তু তাহলে খুব ইম্পর্টেন্ট, জাস্ট একবার পড়ে নেবে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সিনকোনা, সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়, সিনকোনা গাছের ছাল থেকে মনে রাখবে কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে, কুইনাইন। কুইনাইন কি কাজে লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ম্যালেরিয়া রোগের, আচ্ছা তোমায় বলেই দিই, ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় কি, কুইনাইন। রেসারপিন কোথা থেকে পাওয়া যায়, সর্পগন্ধা গাছ থেকে, ঠিক আছে, সর্পগন্ধা গাছ থেকে। সর্পগন্ধা গাছে মনে রাখবে এই রেসারপিন পাওয়া যায়। আর নিকোটিন মনে রাখবে তামাক, তামাক গাছ থেকে নিকোটিন। আর মরফিনটা মনে রাখবে যে আফিং গাছের থেকে পাওয়া যায়, ঠিক আছে, আফিং গাছ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কি কি, সিনকোনা গাছের ছাল বা বাকল থেকে কি পাওয়া যায় মনে রাখবে কুইনাইন, কুইনাইনের কাজটাও ইম্পর্টেন্ট। রেসারপিন, রেসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। নিকোটিন তামাক গাছ থেকে পাওয়া যায়। আর মরফিন হচ্ছে আফিং, ঠিক আছে, আফিং গাছ থেকে মরফিন উৎপন্ন হয়। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে এই জায়গাটা দেখে নেবে। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 1967 সালে। জাস্ট একবার মুখস্থ করে নিবে, মুখস্থর মতো করে রেখে দিবে। মানুষের প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট কখন হয়েছিল সাকসেসফুলি, সেটা 1967 সালে। সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহীতা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। বলে রাখি সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভকে, অ্যাকচুয়ালি এখানে ও নেগেটিভ হওয়া উচিত ছিল। দেখো ও নেগেটিভ আর এবি পজিটিভ, মনে রাখবে ও নেগেটিভ কে বলা হয় সার্বজনীন দাতা বলা হয়। আর একে কি বলা হয়, গ্রহীতা বলা হয়, ঠিক আছে, সার্বজনীন গ্রহীতা বলা হয় কাকে, সেটা এবি প্লাস কে। স্যার কেন বলা হয় দাতা সার্বজনীন, না এর মধ্যে নো অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেন থাকে না,
ঠিক আছে, কোনো অ্যান্টিজেন থাকে না। এই জন্য কি, এই জন্য কিন্তু ও ব্লাড গ্রুপটা এ কিন্তু সবকে দিতে পারে, প্রত্যেকটা ব্লাডকে কিন্তু ও দিতে পারবে, তাই একে বলা হয় সার্বজনীন দাতা। ঠিক আছে, আর এ বি হচ্ছে সবের কাছ থেকে ব্লাড নিতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপের কাছ থেকে কিন্তু ও রক্ত নিতে পারবে, এই জন্য বলা হয় ওকে সার্বজনীন গ্রহীতা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর মনে রাখবে প্রশ্ন পড়ে যে এই যে তোমার ব্লাড সার্কুলেশন এই পদ্ধতিটা, ঠিক আছে, এই যে ব্লাডের গ্রুপ, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিল পরীক্ষায় আসে, ব্লাড গ্রুপ থাকবে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, আচ্ছা ল্যান্ড স্টেইনার, ল্যান্ডস্টেইনার কিন্তু এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল। যদি বলা হয় ব্লাড সার্কুলেশন তখন কি হবে, তখন উত্তরটা চেঞ্জ হবে, ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন। ব্লাডের সার্কুলেশন মনে রাখবে উইলিয়াম হার্ভে, উইলিয়াম হার্ভে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা বলছি প্রত্যেকটাই পরীক্ষায় আসা প্রশ্ন। উইলিয়াম হার্ভে ব্লাড সার্কুলেশন পদ্ধতিটা আবিষ্কার করেছিল, কিন্তু ব্লাড গ্রুপ, ঠিক আছে, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিল মনে রাখবে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ গুলোকে আবিষ্কার করেছিল। ক্লিয়ার? আর যে পয়েন্টগুলো বললাম মনে রাখবে, সার্বজনীন দাতা এবং গ্রহীতা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। চলো, বলছে ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? তো মনে রাখবে এটা ব্লাড সুগার আছে কিনা চেক করা হয় আর কি, ব্লাড সুগার। ঠিক আছে, ব্লাড সুগার আছে কিনা এটা চেক করার জন্য। কোশ্চেন কি আছে দেখো, হিমোগ্লোবিন একটি, মনে রাখবে হিমোগ্লোবিন আয়রনের যৌগ। কেন আয়রনের জন্য? মনে রাখবে হিমোগ্লোবিনে আয়রন থাকার জন্যই কিন্তু এর কালারটা কিন্তু রেড কালারের হয়, কি হয়, লাল হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মনে রাখবে কপার থাকে কোথায়, হিমোসায়ানিনে। সায়ানিনের মধ্যে কি থাকে, হিমোসায়ানিনের মধ্যে কিন্তু কি থাকে, কপার যৌগ থাকে। ঠিক আছে, আর যে ম্যাগনেসিয়াম আছে না, ম্যাগনেসিয়াম মনে রাখবে ক্লোরোফিলের মধ্যে থাকে। প্রশ্ন পড়ে যে ক্লোরোফিলের মধ্যে কি থাকে, ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটাই পড়ে নেবে। নেক্সট কি আছে দেখো, এনজাইম। এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগের যেগুলি, এটা কি হবে, জৈবনিক প্রক্রিয়া সমূহের প্রবাহের কাজ করে। দেখো এনজাইম হচ্ছে কি, এনজাইম হচ্ছে মানে কোন বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এইটাকে কিন্তু মনে রাখবে যে এনজাইম হচ্ছে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে। ক্লিয়ার? বিক্রিয়ার বেগকে কি করে, ত্বরান্বিত করে, বেগকে বাড়িয়ে দেয় অথবা বেগকে কমিয়ে দেয়, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এই জন্য একে লিন্ডার ক্যাটালিস্ট বলা হয়। কি বলা হয়, লিন্ডার ক্যাটালিস্ট। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখি, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট, এর উদ্ভাবক ছিলেন কে? তাহলে এর উদ্ভাবক ছিলেন ডারউইন ছিলেন। ঠিক আছে, ডারউইন। তো আমি তোমাদের বলে রাখি, ওয়াইজম্যান থেকে একটা পড়বে যে জার্ম প্লাজম তত্ত্ব কে দিয়েছিল, জার্ম প্লাজম তত্ত্ব, জার্ম প্লাজম তত্ত্ব দিয়েছিল মনে রাখবে ওয়াইজম্যান। আর মেন্ডেল, তোমার গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়, তোমার খুব ইম্পর্টেন্ট যে গ্রেগর মেন্ডেলকে তোমরা একটু দেখবে এটা কি বলে। আচ্ছা, ডারউইন থেকে আমি বলছি তোমাদের, ডারউইন থেকে কি কি পড়ে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স এবং মানে যেটা অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা কিন্তু কে দিয়েছিল। আর ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, এই দুটো থিওরি কিন্তু কার, সেটা হচ্ছে ডারউইনের। খুব ইম্পর্টেন্ট থিওরি। আচ্ছা আচ্ছা, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়, বংশগতির জনক। ঠিক আছে, জোহান মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়, বংশগতির জনক বলা হয়।
ঠিক আছে। আচ্ছা, তোমাদের চার্লস ডারউইনের আমি কিন্তু বইগুলা পড়িয়ে দিয়েছি। অন দা অরিজিন অফ স্পিসিস খুব ইম্পর্টেন্ট বই, আর একটা হচ্ছে দ্য ডিসেন্ট ম্যান, আমি কিন্তু তোমাদের বুকস অ্যান্ড অথার যেখানে করিয়েছি, বুকস অ্যান্ড অথার থেকে কিন্তু মিসলেনিয়াসে প্রচুর প্রশ্ন আসবে, প্রত্যেকে কিন্তু ওই জায়গাটা ভালো করে দেখে যাবে। আর ল্যামার্কের খুব ইম্পর্টেন্ট কি, ইউজ অ্যান্ড মিসইউজ, এই থিওরিটা কে দিয়েছিল, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার এই তত্ত্বটা বা থিওরিটা দিয়েছিল কে, না ল্যামার্ক। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আবার বলছি, দেখে লো একবার। চার্লস ডারউইন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, এবং ন্যাচারাল সিলেকশন, এই দুটো ঠিক আছে কে দিয়েছিল, চার্লস ডারউইন দিয়েছিল। আর চার্লস ডারউইনের দুটো বইয়ের নাম খুব ইম্পর্টেন্ট, কি বললাম, অন দা অরিজিন অফ স্পিসিস আর হচ্ছে ডিসেন্ট ম্যান, খুব ইম্পর্টেন্ট দুটো বই পড়ে রাখবে। ল্যামার্ক কি দিয়েছিল, না অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের তত্ত্বটা বা থিওরিটা দিয়েছিল। আর মেন্ডেল বংশগতির জনক বলা হয়, আমরা জানি প্রত্যেকে। আর ওয়াইজম্যান কি দিয়েছিল, জার্ম প্লাজম তত্ত্ব কিন্তু দিয়েছিল, জার্ম প্লাজম তত্ত্ব। আর একটা মনে রাখবে, মিউটেশন তত্ত্ব কে দিয়েছিল, পরীক্ষায় আসে, মিউটেশন তত্ত্ব দিয়েছিল হুগো দ্য ভিস। ঠিক আছে, হুগো দ্য ভিস, হুগো দ্য ভিস কিন্তু এই মিউটেশন তত্ত্ব দিয়েছিল। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু এক্সামে আসা প্রশ্ন। নেক্সট কি দেখো, বলছে কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়, তাহলে কলেরা তো হবে না, টিউবারকিউলোসিসও হবে না, এডস হচ্ছে কিন্তু রক্তের মাধ্যমে ছড়ায়, এডস তোমাদের একটু আগেই বললাম, এডস সম্বন্ধে বললাম, এটা কিন্তু ব্লাডের মাধ্যমে কিন্তু ছড়ায়। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি কারো যক্ষা রোগ হয়, যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস মানে যক্ষা রোগ হলে যাতে না হয় তার জন্য কি টিকা দেওয়া হয়, তো খুব ইম্পর্টেন্ট বিসিজি টিকা দেওয়া হয়। ঠিক আছে, বিসিজি টিকা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বিসিজি টিকা কেন দেওয়া হয়, মনে রাখবে বিসিজি টিকা দেওয়া হয় এই যক্ষা রোগ যাতে না হয়। আচ্ছা, কলেরা রোগ হলে কি হয়, তোমার ওআরএস খাওয়ানো হয়, খুব ইম্পর্টেন্ট যে ওআরএস খাওয়ানো হয়, ওরাল রিহাইড্রেশন সলিউশন কলেরা রোগ হলে হয়, খাওয়ানো হয়। আর পোলিও রোগ হলে, পোলিও রোগ যাতে না হয়, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। প্রশ্ন পড়ে যে এমন একটা টিকা বা এমন একটা ভ্যাকসিনের নাম বলো যেটা মুখে খাওয়ানো হয়, দ্যাট ইজ ওপিভি, মানে ওরাল পোলিও ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিন যেটা আছে সেটা কিন্তু মুখে খাওয়ানো হয়। ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি, দেখে নাও। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়, তাহলে মনে রাখবে পাতার কেবলমাত্র উপরে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে উপরের যে তল আছে উপরি তলে সেখানেই কিন্তু এই স্টোমাটা বলতে পত্ররন্ধ্র। ঠিক আছে, পত্ররন্ধ্র কিন্তু লক্ষ্য করা যায় কোথায়, মনে রাখবে সেটা তোমার উপরে পদ্ম ফুলের। ঠিক আছে, এবার দেখো স্টোমাটা, এটা দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি একটু বলে দিই তোমাদের। এই বাষ্পমোচন থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, মনে রাখবে এই যে স্টোমাটা এতে সাহায্য করে কে, মনে রাখবে গার্ড সেল। ঠিক আছে, গার্ড সেল এটাতে হেল্প করে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হয় এই যে পত্ররন্ধ্রকে খুলতে সাহায্য করে কে, এই গার্ড সেল পত্ররন্ধ্রকে খুলতে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা তোমাদের আমি বলে রাখি, এই পটাশিয়াম আয়ন, তোমার প্রশ্ন হবে যে বাষ্পমোচনে সাহায্য করে কোন আয়ন, মনে রাখবে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম পরীক্ষায় আসে এটা, পটাশিয়াম আয়ন। ঠিক আছে, পটাশিয়াম আয়ন কিন্তু এই তোমার বাষ্পমোচনে সাহায্য করে। আর একটা পরে যে বাষ্পমোচনকে কি বলা হয়, বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়। কারণ দেখো বাষ্পমোচন আমাদের মানে গাছেদের করতে হবে, কিন্তু যদি বেশি করে নেই তাহলে কিন্তু আবার প্রয়োজন মানে ক্ষতি হয়ে যাবে, তাহলে ওই জন্য বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বাষ্পমোচনকে বলা হয়। এবারে তোমাদের আমি একটা কথা বলি, দেখো যে সমস্ত জেরোফাইট উদ্ভিদ আছে, জেরোফাইট যে উদ্ভিদ আছে, সেই জেরোফাইট উদ্ভিদের সানকেন স্টোমাটা লক্ষ্য করা যায়।
খুব ইম্পর্টেন্ট, সানকেন স্টোমাটা পরীক্ষায় এসেছে। সানকেন স্টোমাটা কাদের লক্ষ্য করা যায়? মনে রাখবে, সানকেন স্টোমাটা জেরোফাইট উদ্ভিদের লক্ষ্য করা যায়। কেন? কারণ সানকেন স্টোমাটা কি করে? অ্যাকচুয়াল এর কাজ হচ্ছে বাষ্পমোচনকে কমিয়ে দেয়। দেখো জেরোফাইট উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করে? এই জন্মগ্রহণ করে মরু অঞ্চলে, মরুভূমিতে। দেখো মরুভূমিতে এমনি জলের অভাব, আবার যদি বাষ্পমোচন করে জলকে বাইরে বার করিয়ে দেয় তাহলে তো প্রবলেম হবে। এজন্য কি হয়, এখানে সানকেন স্টোমাটা দেখা যায়। দেখবে এদের পাতাগুলো কিসে পরিণত হয়েছে? কাঁটায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, পত্রকণ্টক যেটাকে বলা হয়। তো সেটা কিন্তু পরে তোমাদের আমি যখন পড়াবো তখন ভালো করে আরো ডিটেলে বলবো। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট যে সানকেন স্টোমাটা কাদের লক্ষ্য করা যায়? না, জেরোফাইট উদ্ভিদ। জেরোফাইট উদ্ভিদ কোথায় জন্মগ্রহণ করে? মরু অঞ্চলে। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো বললাম ভালো করে দেখে নেবে। আর বাষ্পমোচনকে কি বলা হয়? প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি। ইনসুলিন, ইনসুলিন নিঃসৃত হয় কোথায়? মনে রাখবে, অগ্নাশয় থেকে। ঠিক আছে, অগ্নাশয়ের কোথা থেকে পড়ে? তোমাদের দেখো আমি একটু ভালো করে ইনসুলিনের গল্পটা বলি। দেখো এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটা আছে আলফা কোষ আর একটা বিটা কোষ। কি বললাম? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের একটা কি আছে? আলফা সেল আর একটা আছে বিটা সেল। ঠিক আছে, আলফা সেল থেকে কি হরমোন খরিত হয়? গ্লুকাগন খরিত হয়, গ্লুকাগন। বিটা সেল থেকে কি খরিত হয়? বিটা সেল থেকে ইনসুলিন খরিত হয়, ইনসুলিন খরিত হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আরো একটা আছে ডেল্টা সেল, সেটা থেকে সোমাটোস্ট্যাটিন, কিন্তু সেটা আমার জানা রাখার দরকার নেই। এই দুটো জানলেই আবার হবে। আলফা সেল থেকে গ্লুকাগন এবং বিটা সেল থেকে ইনসুলিন। এবারে দেখো কি হয়, এই মনে রাখবে এই ইনসুলিন থেকেই কিন্তু এই ইনসুলিন কি কাজ করে? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। কিসে? গ্লাইকোজেন রূপে মনে রাখবে যকৃতের মধ্যে কিন্তু জমা রাখে কে? ইনসুলিন। তাহলে দেখো ইনসুলিন কি করছে? গ্লুকোজ, আমাদের দেহের মধ্যে যদি বেশি পরিমাণে সুগার বেড়ে যায় বা গ্লুকোজ বেড়ে যায়, সে কি করছে? সেটাকে গ্লাইকোজেন রূপে আমাদের কিন্তু কোথায় জমা রাখছে? রাখবে সেটা কিন্তু ওই যকৃতে বা লিভারে কিন্তু জমা রাখে। বাট এ আবার ঠিক উল্টো কাজ করে। গ্লুকাগন কি করে? গ্লুকাগন আবার কি করে? এই গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে রূপান্তরিত করে। তাহলে একে অপরে কিন্তু বিপরীত কাজ করে কে? ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন খরিত হয় বিটা সেল, খুব ইম্পর্টেন্ট বিটা সেল, এটা মাথায় খেয়াল রাখবে। আলফা সেল থেকে নয়, কিন্তু আলফা সেল থেকে গ্লুকাগন। ক্লিয়ার? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের একটু বলে রাখি, যদি ইনসুলিনের অভাব হয় তখন মনে রাখবে একটা রোগ হয়, সেটা হচ্ছে তোমার ব্লাড সুগার রোগ। ব্লাড সুগার, এটাকে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস মেলিটাস পয়েন্ট, ডায়াবেটিস মেলিটাস। আর একটা মনে রাখবে এডিএইচ, এই হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। ইনসিপিডাস, ইনসিপিডাস। ঠিক আছে, তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা কি স্যার? এই রোগটাকে বহুমূত্র রোগ বলা হয়। কি মূত্র রোগ? বহুমূত্র রোগ। তুমি ছুটতে হবে তাকে। ঠিক আছে, তাহলে বহুমূত্র রোগটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। কার অভাবে? এডিএইচ হরমোনের অভাবে। এডিএইচ কোথা থেকে খরিত হয়? ঠিক আছে, মনে রাখবে পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে কিন্তু এডিএইচ হরমোন খরিত হয়। আচ্ছা, এই যে ডায়াবেটিস মেলিটাস, এই রোগটার আর একটা নাম আছে। এই রোগটার নাম হচ্ছে মধুমেহ। ঠিক আছে, মধুমেহ রোগ, মধুমেহ। ঠিক আছে, মধুমেহ রোগ, এটাকে কিন্তু বলা হয় কি? ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাস এটাকে বলে বহুমূত্র রোগ। এটা এডিএইচ হরমোনের কম ক্ষরণে হয়। ঠিক আছে, দুটোই কিন্তু কম ক্ষরণে, বেশি ক্ষরণে নয় কিন্তু। হ্যাঁ, আর যদি কারো দেখা যায় যে ডায়াবেটিস মেলিটাস রোগটা মানে সুগার রোগটা প্রচুর বেড়ে গেছে, তাদের কিন্তু কৃত্রিম ভাবে ইনসুলিন ইনজেক্ট করা হয়।
দেখবে অনেকের পেটের মধ্যে কিন্তু এই ইনসুলিনকে ইনজেক্ট করে তারা, মানে কৃত্রিম ভাবে তারা নেই কিন্তু, হ্যাঁ, যদি এই ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ঠিক আছে, স্কারভি রোগ তোমাদের আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, আর এটা কিন্তু ব্লাড ক্লটিং এ হেল্প করে। ঠিক আছে, ব্লাড ক্লটিং। তাহলে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে কে? সেটা হচ্ছে ভিটামিন কে। আমি তোমাদের ডিটেলে কিন্তু এই ভিটামিনের সমস্ত কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি, ভালো করে যে একবার পড়ে নেবে তোমরা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, অ্যাসকারিয়াসিস সংক্রমণ কিসের মাধ্যমে ঘটে? মনে রাখবে অ্যাসকারিয়াসিস এটা কিন্তু সংক্রমিত হয় খাদ্যের মাধ্যমে। ঠিক আছে, সংক্রমিত হয় কার মাধ্যমে? খাদ্যের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একবার ভালো করে পড়ে নিবে। অ্যাসকারিয়াসিস বলতে গোল কৃমিকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে ঘর্ম গ্রন্থির পরিবর্তিত রূপ হচ্ছে কি? স্তন গ্রন্থি। পুলিশের পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল যে লালা গ্রন্থি টোটাল কতগুলি থাকে? মনে রাখবে 3 জোড়া। ঠিক আছে, টোটাল 3 জোড়া লালা গ্রন্থি থাকে। মনে রাখবে 3 জোড়া হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবল এবং সাবম্যাক্সিলা। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবল এবং সাবম্যাক্সিলা, এই 3 জোড়া কিন্তু থাকে। ক্লিয়ার? চলো এরপরে কি দেখি, বলছে নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? খুব ইম্পর্টেন্ট, এগুলা পড়ে নিতে হবে। আপেলে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। ঠিক আছে, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এটাকে কি বলা হয়? ভিনিগার বলা হয়। ঠিক আছে, ভিনিগার ওটাই কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের কাজ কি? না দুধকে দই রূপান্তরিত করতে সাহায্য করে। ঠিক আছে, দুধকে দইয়ে রূপান্তরিত করতে সাহায্য করে কে? ল্যাকটিক অ্যাসিড। আর কি বললাম? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। দেখো কোথায় কি অ্যাসিড থাকে আমি পরে পড়াবো, ভালো করে এটা দেখে নাও। এরপরে কি কোশ্চেন আছে দেখো, বলছে অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? তাহলে অনাল গ্রন্থি এবং স্নায়ু গ্রন্থি, এটা খুব ইম্পর্টেন্ট। অনাল গ্রন্থি বলতে এখানে তোমার হরমোনকে বোঝাচ্ছে। ঠিক আছে, হরমোন হচ্ছে অনাল গ্রন্থি। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। মনে রাখবে এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে তোমার উৎসেচক। ঠিক আছে, আর হরমোন একটা মনে রাখবে, এটা একটা প্রোটিন। এটা একটা প্রোটিন। ক্লিয়ার? চলো, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট, সিউডোপোডিয়া বা ক্ষণপদ। সিউডোপোডিয়া যদি না থাকে কি থাকবে? ক্ষণপদ থাকবে। ঠিক আছে, সিউডোপোডিয়া বা ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। সিলিয়া, সিলিয়া মনে রাখবে প্যারামোসিয়ামের গমনাঙ্গ। ফ্লাজেলা মনে রাখবে ইউগ্লিনার, ইউগ্লিনা। আর মনে রাখবে একটা পরে যে কেঁচোর, কিন্তু কেঁচোর মনে রাখবে সিটা। কেঁচোর হচ্ছে সিটা, খুব ইম্পর্টেন্ট, কেঁচোর হচ্ছে সিটা। তাহলে এই যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, প্যারামোসিয়াম হচ্ছে সিলিয়া, ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা, আর ক্ষণপদ বা হচ্ছে সিউডোপোডিয়া কার? অ্যামিবার। ঠিক আছে, আচ্ছা একটা পরে দেখো তারা মাছ। তারা মাছের মনে রাখবে নালীপদ। নালীপদ খুব ইম্পর্টেন্ট। তাহলে যে পয়েন্টগুলো বললাম, গমনাঙ্গ এবং রেচনাঙ্গ এই জায়গা থেকে আসে, তো তোমরা কিন্তু ভালো করে এগুলো দেখে নেবে। ঠিক আছে, বলছে নিম্নোক্ত কোন পতঙ্গ মাইক্রোফাইলেরিয়া? ফাইলেরিয়া যখনই বলে দিয়েছি আমি তোমাদের বলেই দিয়েছি যে কিউলেক্স মশা, ফাইলেরিয়া। ঠিক আছে, কোনো অপশনই নেই আর। দেখো তারপরে কি আছে, অ্যাথলেটিক ফুট ডিজিজ। তাহলে যারা দেখবে সারাক্ষণ ধরে খেলছে, তাই তো, মানে তোমার হচ্ছে বিশেষ করে শু পরছে সারাক্ষণ ধরে, অ্যাথলেট মানে কি? অ্যাথলেটিক যারা হয় তারা হচ্ছে, তারা মনে রাখবে সারাক্ষণ বুট শু এ সমস্ত পরে থাকে। তো তাদের যে রোগটা হয় সেটা কিসের জন্য হয়? হওয়ার কারণ হচ্ছে ফাঙ্গাস। তাহলে এই পায়ের মধ্যে তাদের ফাঙ্গাস জমে যায়। ঠিক আছে, ওই ফাঙ্গাস জমে যাওয়ার জন্যই কিন্তু অ্যাথলেটিক ফুট ডিজিজ এটা কিন্তু হয়। ঠিক আছে, যারা অ্যাথলেটিক হয়, যারা খেলাধুলা করে, তাদের কিন্তু এই ডিজিজটা হয়। ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদানের, এটি সংশ্লেষ করে। দেখো মনে রাখবে
এই সবগুলোই থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন, প্রথম বিন, এগুলো সবগুলোই কিন্তু হবে, উপরের সবগুলোই হবে। বুঝলে, এই তিনটা প্রোটিনই কিন্তু ব্লাড ক্লটিং এ সাহায্য করে। ঠিক আছে, ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং এ ভিটামিন কে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু ভালো করে করে নেবে। এবং রক্তের অনুচক্রিকা কিন্তু ব্লাড ক্লটিং এ হেল্প করে। ঠিক আছে, যেটাকে প্লেটলেট বলে ইংলিশে। বলছে লালারসে উপস্থিত উৎসেচকটার নাম কি? তাহলে লালারসে বলেছিলাম টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ, এগুলো সবই কিন্তু লালারসের মধ্যে থাকে। ঠিক আছে, আর আমাদের খাদ্যের পরিপাক শুরু হয় কিন্তু আমাদের মুখ থেকেই। আচ্ছা, লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায়, লজ্জাবতী উদ্ভিদে দেখা যায় সিসমোনাস্টিক চলন। ঠিক আছে, সিসমোনাস্টিক চলন কিন্তু লজ্জাবতী গাছে দেখা যায়। আরেকটা মাথায় খেয়াল রাখবে, যদি বলে চাড়াল, বন চাড়াল উদ্ভিদে কি দেখা যায়? বন চাড়াল উদ্ভিদে মনে রাখবে প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলন খুব ইম্পর্টেন্ট, যে প্রকরণ চলন কার দেখা যায় মনে রাখবে, বন চাড়াল উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে বীজহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে কি? তোমাদের একটু আগেই বলে দিয়েছি, যাতে সাহায্য করে কে, সেটা হচ্ছে অক্সিন। ঠিক আছে, অক্সিন হরমোন কিন্তু বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। এই বীজহীন ফল উৎপন্নকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলে। ঠিক আছে, পার্থেনোকার্পি বলে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন কে? তাহলে ম্যালেরিয়ার জীবাণু আমরা সবাই জানি যে রোলান্ড রস। রোলান্ড রস হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? চলো, কোষ প্রাচীর পাওয়া যায়, তাহলে কোষ প্রাচীর পাওয়া যায় মনে রাখবে, উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়া এই দুটো কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায়। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর একটা মনে রাখবে, উদ্ভিদ কোষে কি থাকে না? সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে না, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, নিউমেটাফোর, নিউমেটাফোরকেই বলা হয় শ্বাসমূল বলা হয়। শ্বাসমূল, তো শ্বাসমূল, ঠেসমূল এসব দেখা যায় কোথায়? ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদ তোমাদের বলেছিলাম, ম্যানগ্রোভ উদ্ভিদ হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়, হ্যালোফাইট। সমুদ্রের মানে সরি, যারা হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মগ্রহণ করে, লবণাক্ত, লবণাক্ত মাটিতে যারা যে সমস্ত উদ্ভিদ জন্মগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? হ্যালোফাইট উদ্ভিদ। সেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি থাকে, অক্সিজেন থাকে না, অক্সিজেন কম থাকে, এজন্যই কিন্তু এরা শ্বাসমূল এবং ঠেসমূল এই সমস্ত কিছু কিন্তু লক্ষ্য করা যায় ম্যানগ্রোভ অরণ্যে। ঠিক আছে, এটা সুন্দরবনে, আমরা জানি সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য আছে। যে নিম্নলিখিত কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? দেখো, মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন। মুক্ত সংবহন আরশোলা, তাই তো, আরশোলা এর কিন্তু মুক্ত সংবহন লক্ষ্য করা যায়। দেখো, কেঁচো এর হচ্ছে বদ্ধ সংবহন, সাপেরও বদ্ধ সংবহন, মানুষেরও বদ্ধ সংবহন এবং ইঁদুরেরও বদ্ধ সংবহন দেখা যায়। ঠিক আছে, এদের কিন্তু মুক্ত সংবহন এদের দেখা যায় আরশোলাদের। ঠিক আছে, যারা পতঙ্গ হয় তাদের কিন্তু মুক্ত সংবহন দেখা যায়। বলছে অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব, এটা তত্ত্বে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তাহলে অর্জিত বৈশিষ্ট্য কি হবে? বংশানুসরণ হবে। এটা কার থিওরি? এটা হচ্ছে ডারউইনের থিওরি। ঠিক আছে, চার্লস ডারউইনের থিওরি কি? যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হবে। নেক্সট কোশ্চেন কি আছে, কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের পরিবহন করে? উদ্ভিদে পরিবহন করে মনে রাখবে, খাদ্য পরিবহন করে কে? ফ্লোয়েম। আর জাইলেম কি পরিবহন করে? না জল। ঠিক আছে, জল। অ্যাকচুয়াল জলটা বলতে জল, খনিজ লবণ সব হবে, জল, খনিজ লবণ। মাটি থেকে দেখবে, মাটি থেকে, মাটির মানে শিকড়ের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে জল, খনিজ লবণ সমস্ত কিছু কিন্তু গাছের মধ্যে যায়। কোন কোষের মাধ্যমে? এই কোন কলার মাধ্যমে? মনে রাখবে জাইলেম কলার মাধ্যমে। আর ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু পাতায় যে খাদ্য উৎপন্ন করছে সেগুলো কিন্তু বডির চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জাইলেম এবং ফ্লোয়েম পড়তে হবে। এরপরে কোশ্চেন কি দেখো, চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত করা হয়? মনে রাখবে, যখন চক্ষু দান করা হয় তখন কিন্তু কর্নিয়া দান করা হয়। ঠিক আছে, কর্নিয়া দান করা হয়। আর মনে রাখবে, চোখের মধ্যে, এই যে চোখের মধ্যে কি ধরনের ছবি তৈরি হয় পরীক্ষায় আসে, মনে রাখবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড।
রিয়েল অ্যান্ড ইনভার্টেড তৈরি হয়, ঠিক আছে, সদ ও অবশীর্ষ, সদ এবং অবশীর্ষ তৈরি হয় কোথায় মনে রাখবে, সেই চোখের মধ্যে কিন্তু সদ এবং অবশীর্ষ ছবি তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় এসেছে এটা, যে চোখের মধ্যে, আমাদের চোখের মধ্যে কি ধরনের ছবি তৈরি হয়, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে। আর কোথায় তৈরিটা হয় মনে রাখবে, রেটিনার মধ্যে ছবি তৈরি হয়, রেটিনার মধ্যে কিন্তু এই ছবিটাই বা ইমেজটা তৈরি হয়, ঠিক আছে, উল্টো তৈরি হয়। এবং চোখের মধ্যে একটা প্রশ্ন করি, চোখের মধ্যে কোন স্নায়ু থাকে মনে রাখবে, অপটিক স্নায়ু থাকে, অপটিক স্নায়ু, ঠিক আছে। আর মনে রাখবে আমাদের কানের মধ্যে থাকে অডিটরি স্নায়ু, ঠিক আছে, অডিটরি নার্ভ। নেক্সট কি আছে দেখো, বলছে নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়, তাহলে পিরিমিডিন বেস নয়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটু তোমাদের দেখিয়ে দিই আমি, দেখো এ ই এবং হচ্ছে জি সি, তাহলে এটা কিসে থাকে না, ডিএনএ থাকে, ডিএনএ। আচ্ছা আরএনএ তে কি থাকে, আরএনএ তে, আরএনএ থাকে মনে রাখবে এ ইউ আর জি সি। তাহলে দেখো এই যে দুটো আছে এটাকে বলা হয় পিউরিন বেস, পিউরিন, আর এটাকে কি বলা হয়, পিরিমিডিন, পিরিমিডিন, ভালো করে বুঝো। দেখো ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো আমরা পড়েছি ডিএনএ এবং আরএনএ, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এবারে দেখো ডিএনএ এর অ্যাডিনিন এবং থাইমিনের মধ্যে ডবল বন্ড করেছে, এবং দেখো গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কি করেছে, ট্রিপল বন্ড করেছে। প্রশ্ন পড়ে যে ডবল বন্ড কাদের মধ্যে হয়, ট্রিপল বন্ড কাদের মধ্যে হয়, ডবল বন্ড এটি এর মধ্যে হয় আর জিসির মধ্যে কি হয়, ট্রিপল বন্ড হয়। এবারে দেখো এই যে এ এবং জি, অ্যাডিনিন এবং গুয়ামিন, এটাকে বলা হয় পিউরিন, ঠিক আছে, এটাকে বলা হয় পিউরিন বেস। আর পিরিমিডিন বেস কি, থাইমিন এবং সাইটোসিন। আর মনে রাখবে যে আরএনএ এর মধ্যে কিন্তু থাইমিন থাকে না, তার পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। তাহলে আরএনএ এর পিউরিন বেস কিন্তু একই, পিউরিন বেস কিন্তু একই, বাট পিরিমিডিন বেসে কি হয়েছে, সেখানে কিন্তু থাইমিন নেই, কি এসে গেছে, ইউরাসিল এসে গেছে। ক্লিয়ার? তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি প্রশ্ন পড়ে যে ডিএনএ তে কি থাকে, আরএনএ তে কি থাকে না, আরএনএ তে কি থাকে, ডিএনএ তে কি থাকে না, আরএনএ এর পিউরিন বেস পিরিমিডিন বেসের মধ্যে কি তফাৎ আছে, তাহলে এইগুলো কিন্তু ভালো করে করে নাও। এই জায়গাটা দেখিয়ে দিলাম, এখানে কিন্তু এর মধ্যেই কোশ্চেন সব আছে। এবারে কোশ্চেন কি দেখো, বলছে পিরিমিডিন বেস নয়, তাহলে পিরিমিডিন বেস আমরা দেখেছি থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এসব। দেখো থাইমিন, থাইমিন তাহলে পিরিমিডিন বেসের মধ্যেই পড়ছে। আচ্ছা ইউরাসিল, গুয়ানিন, দেখো গুয়ানিনটা কি আছে, অ্যাডিনিন গুয়ানিন, এটা পিউরিন বেস, পিরিমিডিন বেস নয়। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু পিউরিন বেস, পিরিমিডিন বেস, এরও পিউরিন বেস, পিরিমিডিন বেস, সবগুলো একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আর ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে, ওয়াটসন এবং ক্রিক দিয়েছিল, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এটা কিন্তু দিয়েছিল, ঠিক আছে। যে ডিএনএ এর ডাবল হেলিক্যাল স্ট্রাকচার কে দিয়েছিল, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়, মনে রাখবে এসএ নোড কে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, ঠিক আছে। আর তোমাদের বলে দিয়েছি যে হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু পেরিকার্ডিয়াম থাকে, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়, পেরিকার্ডিয়াম। চলো হৃৎপিণ্ডের সম্বন্ধে তোমাদের আমি পরে একবার ডিটেলে পড়াবো, ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে পরে, যে হৃৎপিণ্ডের হচ্ছে তোমার ট্রাইকাসপিড ভালভ, মানে এটা কিন্তু সব আছে, পরে পড়াবো। হ্যাঁ, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেই, তাহলে অতিবেগুনি রশ্মিকে শুষে নেই মনে রাখবে ওজোন গ্যাস, ওজোন গ্যাস কিন্তু অতিবেগুনি রশ্মিকে শুষে নেই, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওজোন গ্যাস কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, তোমাদের একটু আগেই বলে দিয়েছি আমি, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে কিন্তু। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু ওজোন লেয়ার থাকে। ওজোন লেয়ার কি করে মনে রাখবে, অতিবেগুনি রশ্মিকে শুষে নেই, দিয়ে পৃথিবীকে, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পৃথিবীর ছাদ বলে, ঠিক আছে, পৃথিবীকে ঠিক ছাদের মতো করে এরা ঘিরে রেখেছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়ালাম পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে, এবং তোমাদের যে জায়গায় ডাউট থাকবে, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাবে,
আজকে এখান পর্যন্তই। তোমাদের জন্য এরপরে কোন সাবজেক্টের উপরে তোমরা ম্যারাথন ক্লাস চাইছো আমাকে জানাবে কমেন্টে। থ্যাংক ইউ, লাভ ইউ।